নমস্কার। আজ 25শে জানুয়ারি, মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হৃদয়ে মাইকেল কতটা জায়গা নিতে পেরেছেন জানি না। হয়তো আজকের দিনে ধর্মান্তরিত হবার ফলে রবীন্দ্রনাথ যেভাবে আমাদের সদা জাগ্রত রেখেছেন, সেভাবে মধুসূদন জায়গা আজ ঠিক কি পেয়েছেন? অনেক প্রশ্ন জেগে আছে। 1824 সালের আজকের দিনে তার জন্মগ্রহণের পরে 49 থেকে 50 বছর এই রীতিমতো আগুন ধরানো এক সাহিত্য জগৎ সৃষ্টি করেছিলেন। সমালোচনা আছে। মেঘনাদ বধ কাব্য লিখে অনেকের চোখেই হয়তো চক্ষুশূল হয়েছিলেন, কিন্তু তাকে দমিয়ে দেওয়া যায়নি। এখানে বন্ধুকে লিখেছিলেন, I have lost many of my tears after the death of my favorite ইন্দ্রজিৎ। সাহসিকতা বলুন, অদম্য দুঃসাহসী বলুন, বা ব্যাপক লেখনী শক্তি বলুন, মধুসূদন মানুষের মনে চিরজাগ্রত হয়ে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই শুধু না, তাকে ব্যক্তিগতভাবে এবং আজকের খবরদার কথানয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে আমরা পেয়েছি রাজ্যের প্রখ্যাত লেখিকা, বাচিক শিল্পী দুজনকে। আমার ডান দিকে কাকলি গঙ্গোপাধ্যায়, বাঁ দিকে অলকানন্দা চৌধুরী। খবরদার কথানয়ের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাই আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। দুজনের কাছে প্রথম কাকলিদির কাছেই যাই। আজকের এই দ্বিশতবর্ষ দিনে দাঁড়িয়ে, তার জন্মদিনে দাঁড়িয়ে, মাইকেল মধুসূদনকে কবি, সাহিত্যিক, নাট্যকার, সনেটের মধুসূদন আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি পরিচয় হিসাবে যে যে বিশেষণগুলো ব্যবহার করলেন তার প্রত্যেকটাই সত্যি। তাকে আমরা কবি হিসাবেও বলতে পারি, সাহিত্যিক হিসেবেও বলতে পারি, কারণ তিনি যে সমস্ত কাব্য রচনা করেছেন সেগুলো তো সাহিত্য মান নিয়ে আজও যখনই বিশ্লেষণে বসে, বাংলা সাহিত্যের কথা যখনই ওঠে এবং বাংলা সাহিত্য কতটা উচ্চাসনে উঠতে পারে সেটা নিয়ে যখন আলোচনা হয়, মেঘনাদ বধ কাব্যের কথা উঠেই আসে। ফলে সাহিত্যিক তো তিনি অবশ্যই, এবং সনেট রচয়িতা অবশ্যই। বাংলা সনেট তিনি প্রথম রচনা করেছিলেন। তো সব দিক থেকেই তার এই বিশেষণগুলো একেবারে সত্য বলা যেতে পারে, এবং ভীষণভাবে আমরা তাকে এই সব কিছুর জন্যই শ্রদ্ধা জানাবো আজকের দিনে। গত বছর 2024-এ আমরা তার 200 বছর জন্মবর্ষ পূর্তি করেছি। তারপরে এই প্রথম জন্মদিন, তার 201তম জন্মদিন। হ্যাঁ, তো তাকে আমাদের অনেক আলোচনাতেই পরবর্তী সময়ে আসবে যে তার কতটা দেশপ্রেম ছিল, কারণ তিনি সবসময় তার খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষণ ছিল। তিনি বিদেশে যেতে চাইতেন এবং মনে করতেন বিদেশে গিয়ে নাম করতে পারলেই, কবি হিসাবে যদি তিনি সেখানে সম্মান পান, তাহলে তিনি দেশের কাছেও অনেক সম্মানিত হয়ে উঠবেন, এরকম একটা ধারণা তার মধ্যে ছিল। তো দেশপ্রেম তার মধ্যে কতটা ছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয় অনেক সময়। তো আমি কথা শুরু করার যেহেতু সুযোগ পেয়েছি, শুরুতেই তার পরিচয় নামে, তিনি অনেকগুলো সনেট রচনা করেছিলেন, যেগুলো নাকি 14 পদ কবিতাবলী নামে পরবর্তী সময়ে বই হিসেবেও বেরোয়। তার মধ্যে একটি পদ আছে পরিচয় নামে, সেইটা আমি একটু পাঠ করতে চাইছি এখানে। যে দেশে উদয়ী রবি উদয় অচলে, ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে প্রভাতে, যে দেশে গেয়ে সুমধুর কলে, ধাতার প্রশংসা গীত বহেন সাগরে জাহ্নবী, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে, তুষারে বপিত বাস ঊর্ধ্ব কলেবরে, রজতের উপবিত স্রোতরূপে গলে, শোভেন শৈলেন্দ্র রাজ মান সরোবরে স্বচ্ছ দর্পণ,
হেরি ভীষণ মূরতি, যে দেশে কুহরে পিক বসন্ত কাননে, দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যথা কুমুদ সদনে, সে দেশে জনম মম জননী ভারতী, এই প্রেমদাস আমি ওলো বরাঙ্গনে। বাহ, তো এই যে হ্যাঁ, তার যে দেশমাতৃকার প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু এই এই সনেটগুলো তিনি রচনা করেছেন বিদেশে বসে, কিন্তু সেই সময় প্রতি মুহূর্তে তার যাপনে তিনি ভীষণ রকম, তখন যুদ্ধ চলছে, তার জীবন যুদ্ধ, তার মধ্যেও কিন্তু দেশমাতৃকাকে তিনি ভুলে যাচ্ছেন না। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আপনার কাছে আমার এই প্রশ্নটা তো থাকছেই, অবশ্যই। পাশাপাশি সঙ্গে একটা কথা বলবো, আপনার একটা লেখাতে আমি পড়েছিলাম যে মহাকাব্য রচনার সকল বিধি নিয়মকে মান্যতা দিলেও চরিত্র সৃষ্টির ক্ষেত্রে মাইকেল যে নিজস্বতার পরিচয় দিয়েছেন তা 19 শতকীয় নবজাগরণের প্রত্যক্ষ ফসলই বলা চলে। আবার এই জায়গাতে আপনি বলেছেন নবজাগরণের অগ্রদূত, কেন? অবশ্যই। আচ্ছা, আমি প্রথম যে কথাটা, মানে যে প্রশ্নটা আপনি করেছেন, সেটার উত্তরে একটা কথা বলতে চাইছি যে আধুনিক যুগের একজন কবি সুধীন্দ্রনাথ দত্ত, তিনি একটা কথা বলেছিলেন যে আজকের বলতে ওই সময়ের আধুনিক যুগে যদি মানে ব্রহ্মাণ্ড থেকে বীজ সংগ্রহ না করা হয় তাহলে কল্পতরু বৃক্ষ আর হবে না। তো কল্পতরুটা মানে কাকে বলি আমরা? কল্পতরু মানে যার কাছে, যে গাছের কাছে আমরা সবকিছু পাই, তাকেই কল্পতরু বলা হচ্ছে। তাহলে মাইকেলকে যখন তিনি মানে তিনি যে বলেছিলেন কল্পতরুর জন্ম হয় না, তিনি কিন্তু সেখানে এই কথাটাও বলেছেন যে মাইকেল যেহেতু পৃথিবীর থেকে তার ভাবের বীজটাকে সংগ্রহ করেছেন, সেজন্যই তিনি আমাদের বাংলা সাহিত্যে কল্পতরু। তাহলে এই কথাটাই বোধহয় মাইকেল সম্পর্কে শেষ কথা, যে তার পরিচয় আমরা শুধু একটা বিশেষ কিছুতে বলতে পারি না, তিনি নাট্যকার, তিনি কবি, তিনি কাব্যকর্তা, এরকম নয়, বরং বলা যায় সাহিত্য জগতে তিনি যেন কল্পতরু। কি না দিয়ে গেলেন, মাত্র 49 বছর তিনি বেঁচে ছিলেন। এই তার মধ্যে সাহিত্য সাধনা আরো কম সময়ে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে তিনি বাংলা সাহিত্যের সে সময়ে শাখা প্রশাখা তো ততটা বিস্তৃত ছিল না, কিন্তু তার মধ্যেও তিনি আমাদেরকে যা দিয়ে গেলেন সেইগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে গবেষণার বিষয় হয়ে রয়েছে। কাজেই মানে তার পরিচয় একটা সীমাবদ্ধ নয়, আজও পর্যন্ত তিনি আমাদের কাছে অসীম প্রতিভার অধিকারী একজন মানুষ হিসেবে রয়েছেন। এবারে আসি, আপনি যে কথাটা বললেন যে নবজাগরণের অগ্রদূত, এবারে দেখুন মহাকাব্য রচনার কিন্তু কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে, মানে ছিল। আলংকারিকেরা সেটা সংস্কৃত সাহিত্যে যেমন ছিল, বা ধরুন বিদেশি পাশ্চাত্য দেশের যে সাহিত্য, সেখানেও কিন্তু আলংকারিকেরা কিছু কিছু নিয়ম বলে গেছেন যে এই ব্যাপারগুলো থাকলে তবেই সেটাকে আমরা মহাকাব্য বলবো। মাইকেল কিন্তু চেষ্টা করেছিলেন, যখন তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করছেন, তিনিও চেষ্টা করেছিলেন যে ওই নিয়মগুলো আমি সবগুলোই মানে মেনে যাব, এবং সেগুলো তিনি করেছেনও। কিন্তু চরিত্র সৃষ্টি যখন এলো, সেই জায়গাটাতে সে যুগে যে ব্যাপারটা ছিল যে মানে শুভ এবং অশুভ, এই মানে দুটো শক্তির প্রতীক যারা, সেখানে শুভ শক্তির প্রতীক যে চরিত্রগুলো, সেগুলোর কোনো রকম দোষ ত্রুটির কথা কিন্তু স্বীকার করা হয়নি, বা দোষ ত্রুটি যদি তারা করেও থাকেন সে যুগের বিচারে সেগুলো দোষ ছিল না। ধরুন একটা ছোট্ট কথা বলি, রামচন্দ্র যখন শম্ভুক বধ করলেন, সেটাকে বলা হলো তিনি রাজার দায়িত্ব পালন করেছেন। আজকের আধুনিক যুগে আমরা বলবো যে তিনি ঘোর অন্যায় করেছিলেন, তার কারণ হচ্ছে বিনা বিচারে শুধুমাত্র মানে শূদ্র হয়ে বেদপাঠ করার কারণে তাকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কোনো যুক্তি নেই, কিন্তু আজকে আমরা এটা মেনে নিতে পারি না। এখন মাইকেল যখন মানে মেঘনাদ বধ কাব্য রচনা করছেন, তখন তিনি অন্যান্য নিয়ম কানুনগুলো মানলেও চরিত্র সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তিনি এই ব্যাপারটা বুঝেছিলেন যে রাম এবং রাবণ দুটো মানে প্রতিস্পর্ধী শক্তি, সেখানে রামচন্দ্র সকল গুণের আধার, তার কোনো ত্রুটি নেই, আর রাবণ সমস্ত দোষ ত্রুটির মানে মূল কারণ। এইটা তিনি ঠিক অত সরলীকরণ তিনি করতে চাননি, এবং সরলীকরণ করেননি বলেই চরিত্রগুলোর একেবারে গভীরে প্রবেশ করে তিনি চেষ্টা করেছেন মানুষ হিসেবে তাদেরকে
তুলে ধরা। right. এই জায়গাটাই কিন্তু বলতে পারেন যে যথার্থ আধুনিক চিন্তা। যেমন একটা কথা বলি, জীবনী সাহিত্য রচনার ক্ষেত্রে প্রথম যখন শুরু হয়েছিল বেশিরভাগ সময় দেখা গেছে ধর্মীয় গুরু বা কোনো অবতার এদেরকে নিয়ে জীবনী লেখা হচ্ছে। সেখানে কিন্তু একটা জিনিস হতো, এদের কোনো দোষ ত্রুটির কথা কোনোদিন পাওয়া যায়নি, এবং সে কারণে সেগুলোকে কিন্তু আজকের যুগে জীবনী সাহিত্য বলা হচ্ছে না। তার কারণ হচ্ছে ওগুলো বিশেষ কাউকে নিয়ে লেখা হচ্ছে, যেটা কেবলমাত্র প্রশংসাতেই মানে পরিপূর্ণ। এবারে ধরুন মাইকেল যখন এটা করলেন তখন অনেকে সমালোচনা করেছিলেন পরবর্তীকালে যে তিনি রামচন্দ্রকে খাটো করেছেন, মানে রাবণের যে রামচন্দ্রকে খাটো করেছেন। অবশ্যই, হ্যাঁ, একদম একদম। মেঘনাদ বধ কাব্য যে ধ্বনি সংকারময় ভাষায় লেখা, তার স্বামী বিবেকানন্দও কিন্তু সমর্থন করেছেন, খুব পছন্দ করেছেন। কিন্তু মাইকেলকে কেউ কেউ রাবণের মতো আত্মধ্বংসী এবং ট্র্যাজিক হিরো বানানোর চেষ্টা করেছেন, এই কথাও রয়েছে। একদম একদম। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটাতে আবার আসছি যে এটাই কিন্তু আধুনিকতার প্রধান লক্ষণ, যে আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। হ্যাঁ, কাজে এই ভাবনাটা কিন্তু একেবারেই আধুনিক যুগের মানে ফসল। তো সেই অর্থে আমরা মাইকেলকে কিন্তু বলতেই পারি যে তিনি নবজাগরণের অগ্রদূত। এই কারণে ইউরোপে যেটা হয়ে গিয়েছিল তার ফলাফল কিন্তু বাংলাদেশে এসেছিল সাহিত্যের মাধ্যমে নানাভাবে, এবং তারপরেই কিন্তু মাইকেলের মধ্যে এই পরিবর্তনটা দেখা গিয়েছিল। মাইকেলের আগেই আমরা দেখেছি যে যেখানে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটা ক্যারেক্টারের মুখ দিয়ে বলিয়েছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, তার মানে কি চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মানে সেই সময় সকলের মধ্যে এসে গেছে। আর মাইকেল সেটাকে আরেকটা বিস্তৃত ক্ষেত্রে সেটাকে প্রকাশ করলেন। গেল এই প্রসঙ্গটা। এবার আপনি যেটা বলেছেন যে ট্র্যাজিক হিরো, মেঘনাদ বধ কাব্যের মধ্যেও কিন্তু আছে যে আত্মধ্বংসী। হ্যাঁ, এইটাই বলছি যে মেঘনাদ বধ কাব্যের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাবণ কিন্তু একটা সময় কিন্তু বলেছিলেন যে কি পাপে আমার কপালে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তার মানে কি এই জায়গাটায় কিন্তু তার মধ্যে একটা অনুশোচনার সুর কিন্তু আমরা শুনতে পেয়েছি, যে তিনি অনুশোচনা করছেন যা করেছেন তার জন্য। কিন্তু তিনি কিন্তু পরাজিত হননি, তিনি হার স্বীকার করে কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাননি। তিনি হয়তো বুঝতে পারছিলেন যে তার কিছু কিছু পদক্ষেপ তার জীবনের এই পরিণতির জন্য দায়ী। তাহলে এই রাবণ চরিত্র সৃষ্টি যিনি করেছিলেন সেই সৃষ্টিকর্তার জীবনযাপনও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারি। কিরকম, যেমন একটা কথা, তার প্রথম জীবনীকার যোগেন্দ্রনাথ বসু, তিনি মানে প্রমথনাথ ঋষি একজন বিখ্যাত সমালোচক, আপনারা জানেন, তিনি বলেছিলেন যে মানে যোগেন্দ্রনাথের সমালোচনা করে বলেছিলেন যে যোগেন্দ্রনাথ যেন এটাই প্রমাণ করতে চাইলেন যে তিনি যে নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, সেটাই তার সমস্ত কাব্যগুলোর যে সমালোচনা হচ্ছে সেগুলোর মূল কারণ। এখন এটাও কিন্তু আবার সেই সরলীকরণে হয়ে গেল। আসলে যোগেন্দ্রনাথ বসু যেটা করেছিলেন, তিনি দেখাতে চেয়েছিলেন যে মাইকেলের জীবনের যে অসম্পূর্ণতা সেইটা তার চারিত্রিক গঠনের মধ্যেই সুপ্ত ছিল। এবং সেটা কিরকম, মানে দু একটা কথা তিনি বলেছিলেন, যে একটা হচ্ছে পিতামাতার মানে অত্যধিক আদর বা প্রশ্রয়, সেটা যে মানুষকে নষ্ট করে, এটা তো স্বতঃসিদ্ধ কথা। আরেকটা জিনিস ছিল যে তার জীবনের শৃঙ্খলা এবং সুনীতির প্রতি যে মানে তার যে ভালোবাসা থাকার কথা ছিল, সেই ব্যাপারটা তার মধ্যে সেভাবে দেখা যায়নি। আরেকটা ব্যাপার যেটা অত্যন্ত সুন্দর ভাষায় বলা হয়েছে, তাকে একদম আমরা যদি মানে আমাদের প্রচলিত কথাই বলি, সেটা বলা যেতে পারে স্বার্থপরতা। সেটা কিরকম, যে অন্যের ইচ্ছার জন্য নিজের ইচ্ছা ত্যাগ করা, মাইকেলের মধ্যে সেটা কোনোদিন দেখা যায়নি। তাহলে ওটা উনি সুন্দর করে বলেছেন। আসলে তো তাই, স্বার্থপরতা মানুষকে ওই রকম করে, নিজের ভাবনাটাকেই কেবলমাত্র স্বীকৃতি দেয়। এই যেগুলি বললাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু একজন মানুষকে আলটিমেটলি ট্র্যাজিক হিরো বানানোর জন্য যথেষ্ট, এবং মাইকেলের জীবনে কিন্তু তাই ঘটেছিল। এটাকে সামনে রেখে আমি যেটা বলার চেষ্টা করছি, এই যে ট্র্যাজিক হিরো শব্দটা বলা, বা মাইকেল মধুসূদন যখন
মানে মেঘনাদ বধ কাব্যের পরে যখন সমালোচিত হচ্ছেন, অনেকে পছন্দ করছে, বিবেকানন্দের কথা বললাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তীব্র বিরোধিতা করেছেন, ঘটনাটা তা না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্য রচনার পরে? এটা কি ওই যে কথাটা অলকাদি বললেন যে ইংরেজ বা খ্রিস্টান ধর্ম নিয়ে নেওয়ার পরে তার এই মেঘনাদ বধ কাব্য রচনার সময় অনেক বেশি মনে হচ্ছে হিন্দুত্ববাদ বা ইত্যাদির কঠোরহস্ত হয়েছেন না? এটা একেবারেই নেগেটিভ বিষয়। আসলে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য যখন রচনা করছেন তখন তার যে প্রেক্ষাপটটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তিনি একেবারে ছোটবেলা থেকে ইংরেজি সাহিত্যের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন এবং তার যখন 7-8 বছর বয়স তখন তিনি সাগরদাড়ি গ্রামে, যেখানে তার জন্ম, সেখান থেকে মা বাবার সাথে কলকাতায় চলে আসছে এবং এসে তিনি হিন্দু কলেজে ভর্তি হচ্ছেন যখন তার মাত্র 8-9 বছর বয়স। এবং হিন্দু কলেজে তখন ডিরোজিও বা রিচার্ডসনের মতন শিক্ষকরা রয়েছেন এবং রিচার্ডসনের তো প্রত্যক্ষ প্রভাব পড়েছিল মাইকেলের উপরে। এবং হ্যাঁ, এবং সেই সময় রিচার্ডসনের কবিতা ইংল্যান্ড থেকে প্রকাশিত হচ্ছে বিভিন্ন পত্রিকাতে। এইটা তাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল, কারণ তার ছোটবেলার থেকে তার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি ইংরেজি সাহিত্যে, বাংলা সাহিত্যকে তিনি, বাংলা ভাষাকে তিনি গণ্য করতেন না, একদম গণ্য করার মতো ভাষা বলেই মনে করতেন না। তিনি সবসময় তার কল্পনা ছিল যে আমি ইংরেজি সাহিত্যে একজন বড় কবি হব এবং ইংল্যান্ড থেকে আমার কবিতা প্রকাশিত হবে এবং সেইখানে আমি একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠবো, যে সাহিত্য ক্ষেত্রে আমি সম্মান লাভ করব। এবং তিনি সবসময় মনে করতেন যে ইংরেজি সাহিত্যে যদি আমি একবার নাম করে ফেলতে পারি তাহলে বাস আমি একজন বড় কবি হয়ে উঠতে পারবো। এই যে আকাঙ্ক্ষাটা তার মধ্যে ছিল এবং তার ফলে তিনি ইউরোপীয় সাহিত্য, হিন্দু কলেজে পড়ার সময় থেকে প্রচুর ইউরোপীয় সাহিত্য পাঠ করেছেন। তো এই যে ইউরোপীয় সাহিত্যগুলো তার মধ্যে প্রভাব বিস্তার করত। ইউরোপীয়, আমাদের ভারতীয় সাহিত্য, যেটা অলকা একটু আগে বলছিল যে পুরাণের চরিত্রগুলো বা মহাকাব্যের চরিত্রগুলোকে সবসময় শুভ চরিত্রগুলোকে আমরা শুভ হিসাবেই দেখতাম, তার কোনো দোষ ত্রুটি দেখতাম না। তো সেই ব্যাপারটা তো ইউরোপীয় সাহিত্যে ছিল না। কিন্তু ফলে কি হলো, তিনি যখন ইউরোপীয় সাহিত্য দীর্ঘদিন পাঠ করার পরে তারপরে যখন তিনি লেখা শুরু করলেন, তখন কিন্তু তিনি পুরাণের চরিত্রগুলোকেই অবলম্বন করলেন তার সাহিত্য সৃষ্টির হিসাবে, চরিত্র হিসাবে। কিন্তু তার ভেতরে কিন্তু রয়ে গেছে সেই ইউরোপীয় সাহিত্যের প্রভাব। ফলে কি হলো, তার চরিত্র কখনোই পুরাণের সেই চিরাচরিত চরিত্র রইল না, সেখানে অবশ্যম্ভাবীভাবে ইউরোপীয় সাহিত্যে প্রভাব পড়লো এবং তার ফলে কি হলো, ঈশ্বর প্রতিম রাম সেখানে মানব রাম হয়ে উঠলেন এবং তার দোষগুণগুলো প্রধান হয়ে উঠলো। আর আরেকটা ব্যাপার আছে, এই যে দেশপ্রেম কথাটা আমি প্রথম কথাতে বলতাম, তার মধ্যে যথেষ্টই দেশপ্রেম ছিল, যদিও প্রকটভাবে সেটা সেরকম ভাবে আমরা কোনো সময় দেখিনি, কিন্তু তার মধ্যে সুপ্ত দেশপ্রেম সবসময়ই ছিল। এই যে তখন ভারতের অবস্থাটা কি ছিল, তা 1860-এ তার মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হচ্ছে, এর আগে 1858-তে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়ে যাচ্ছে। তো সিপাহী বিদ্রোহ হচ্ছে, দেশের তখন কিরকম অবস্থা, একটা এই যে পরাধীন জাতিকে একটা জাগিয়ে তোলা হচ্ছে, তার স্বদেশ প্রেম জেগে উঠছে, এই স্বদেশ প্রেমটা কিন্তু তার মধ্যেও কাজ করেছে। ফলে কি হচ্ছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তারা তখন বিভিন্ন রকমের কবিতা গান রচনা করছেন, চতুর্দিকে একটা দেশপ্রেমের জোয়ার বইছে। এটাকে কিছুমাত্র স্পর্শ করেনি মাইকেলকে, করেছে। এবং তার ফলে কি হয়েছে, এই যে রাবণ চরিত্রটাকে তিনি কিন্তু স্বদেশ প্রেমের একজন পূজারী হিসেবে তিনি তুলে ধরতে চেয়েছেন। অনেকেই বলেছেন যে তিনি মেঘনাদ বধ কাব্যকে রামায়ণের থেকে দূরে নিয়ে রাবণায়ণ করে ফেলেছেন, কিন্তু এখানে তিনি দেখাতে চেয়েছেন যে একটি অন্তজ জাতি, তার যে রক্ষাকর্তা, তিনি কিভাবে লড়াই করছেন, তার জাতিকে, তার দেশকে তিনি সম্মান দেওয়ার জন্য কিভাবে লড়াই করছেন, এইভাবে তিনি রাবণের চরিত্রটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। ফলে এটার মধ্যেও কিন্তু তার যে ভেতরের সুপ্ত দেশপ্রেম এবং সঙ্গে সেই ইউরোপীয় সাহিত্যের প্রভাব সবকিছু একসাথে কাজ করেছে। একদম অসাধারণ। আমি এবার অলকাদির কাছে যাব একটা বিষয়। মেয়েদের পত্রকাব্য ছিল বীরঙ্গনা কাব্যটা, ঠিক আছে? তো মধুসূদন উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার সীতার বনবাস রচনায় বিদ্যাসাগর মহাকাব্যের রামকে বারবার কাঁদিয়েছেন, যেটা আমাদের অরিজিনাল মহাকাব্যের না ছিল না। সম্ভবত পত্নীকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন
বিদ্যাসাগর এমনই একটা বোঝানোর চেষ্টা করেছিল। এখন আমার যে প্রশ্নটা, যে বিদ্যাসাগরের মন সীতাকে বনবাসে পাঠানোকে সমর্থন করে না বলেই রামকে দিয়ে কাঁদিয়ে নিলেন, কি ওইটা কি ছিল? মধুসূদনের ক্ষেত্রে যেখানে আজকের দিনে আলোচনার আমার যে মূল বিষয়টা আছে, সেই দিক থেকে যদি মধুসূদন কি মেঘনাদ বধ কাব্য একটু উল্টো পথ ধরেছিলেন, এই ঘটনাটা দেখার পরে একটু উল্টো পথ ধরেছিলেন, আবার যদি এটাকে মানে আরেকটু এগিয়ে নিয়ে যাই, মধুসূদনের লেখার ভেতরে এটাকে কি রক্ষণশীলতা বলবেন এই মেঘনাদ বধ কাব্যের বিষয়টাকে, নাকি দায়বদ্ধতা বলবেন? অথবা বিদ্যাসাগরের সাথে তার সম্পর্ককে নারী জাগরণের দিক থেকে মানবতা প্রেমী হিসেবে দেখবেন, কিভাবে দেখবেন বিষয়টা? আমাকে আমার মূল বিষয়টা হচ্ছে, এটাকে নারী স্বাধীনতা হিসেবে দেখবেন না শুধু মানব প্রেমী হিসেবে দেখবেন? দেখুন, কারণ নারী স্বাধীনতা মানব হিসেবে এনেছেন রাম। একদম, নারী স্বাধীনতা একটা বিশেষ ব্যাপার। বিশেষ করে মানে নবজাগরণের প্রধান লক্ষণই কিন্তু হচ্ছে মেয়েদের সম্মান জানানো, মেয়েদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে মানে একদম প্রথম। তো সেইটা আমরা মানে মাইকেল বিশেষভাবে সমালোচিত হয়েছিলেন যখন আপনি বীরাঙ্গনা কাব্যের কথা বললেন, যে বীরাঙ্গনা কাব্যে তো তার দু একটি পত্রিকা মানে সাংঘাতিক রকম সমালোচনা হয়েছিল। অথচ দেখুন আজকের আধুনিক যুগে আমাদের মনে হয় যে যে পত্রটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল, যে মানে সোমের প্রতি তারা, সেখানে তারা দেবী তার মানে শিষ্য, স্বামীর শিষ্য সোমকে তিনি প্রণয় নিবেদন করছেন। আজকের যুগে কিন্তু আমাদের কাছে জিনিসটা হয়তো সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু এটা নিয়ে আমরা ততটা মাথা ঘামাবো না। তার কারণ হচ্ছে আমরা বলবো মানুষ হিসেবে যে কোনো মানুষের সেই অধিকার বা থাকবে, তার আছে যে তার মনের মধ্যে কি চলছে সেটা সে জানাতে পারে। কিন্তু আমরা এখন যদি নারী স্বাধীনতার প্রসঙ্গ আনি, মাইকেলকে কিন্তু আমরা দেখতে পাবো যে তিনি নারী স্বাধীনতা এনেছেন, কিন্তু কখন? সবার আগে তো মানব প্রেম, মানুষের প্রতি যথার্থ প্রেম থাকলে তবেই তো নারীকেও একজন মানুষ হিসেবে দেখে তার অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবারে দেখুন, অনেকেই এরকম বলেন যে বিদ্যাসাগরের সঙ্গে মাইকেলের একটা মানে অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল, মানে অঙ্গাঙ্গী মানে ওতপ্রোত ছিলেন তারা দুজনেই পরস্পরের প্রতি। এবং মাইকেল যখনই বিপদে পড়েছেন দয়ার সাগর বিদ্যাসাগরের কাছে তিনি মানে সাহায্য প্রার্থনা করেছেন, এবং বিদ্যাসাগরও কিন্তু সেটা মানে সবসময় করেছেন। এখানে একটা ছোট্ট গল্প বলতে চাইছি, যে যেখানে ওই যে মানে একজন সুরাপায়ী মানুষ তিনি টাকা চাইছেন বিদ্যাসাগরের কাছে, তখন উনি বলেছেন আমি কোনো মদ্যপকে সাহায্য করি না। তখন সে বলেছে কেন, আপনি তো মাইকেলকে সাহায্য করছেন, হ্যাঁ সেটা কেন করলেন? তখন বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন যে তাহলে আপনিও একটা মেঘনাদ বধ কাব্য রচনা করে আনুন, আমি আপনাকেও সাহায্য করব। আমার মনে হয় এই একটা কথার মধ্য দিয়ে কিন্তু মাইকেলের প্রতি তার যে মানে বিদ্যাসাগরের মনোভাবটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অথচ দেখুন এই জায়গাটাতেও কিন্তু একটা কনফ্লিক্ট ছিল। কিরকম? যে আধুনিক মানুষ হিসেবে এবং নাট্যকার হিসেবে মাইকেল চেয়েছিলেন যে নাটকের ক্ষেত্রে মহিলারা নাটক অভিনয় করুক, এবং সেটা একটা জায়গায় তো তিনি শর্ত রেখেছিলেন যে আমি নাটক তখনই লিখে দেব যদি আপনারা নাটকের মধ্যে নারী চরিত্র দিয়েই করাবেন। এবারে তৎকালীন দিনে কোনো মানে কি বলা যায়, মানে সেরকম কোনো গৃহস্থ পরিবারের কোনো মেয়েরা তো আসবে না স্টেজে, এটা তো স্বতঃসিদ্ধ। অতএব কারা আসবে? যারা পতিতা বা বারাঙ্গনা নারী যারা, তারাই আসবে। মাইকেলের তাতে কিন্তু কোনো আপত্তি ছিল না, বিদ্যাসাগরের আপত্তিটা সেই জায়গাতেই ছিল, এবং তিনি কঠোরভাবে প্রতিবাদ করলেন। এবং এতটাই তিনি বিরক্ত হয়েছিলেন, পরবর্তীকালে সম্ভবত আরো 17-18 বছর তিনি আর রঙ্গমঞ্চের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি বিদ্যাসাগর। অথচ দেখুন বিদ্যাসাগরকেও কিন্তু আমরা নারী জাগরণের একজন মানে যথার্থ দিশারি বলেই আমরা জানি। তাহলে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু এরকম বৈপরীত্য রয়েছে। এবারে এখন আমরা যদি বলি যে আপনি যে প্রশ্নটা করলেন যে নারী স্বাধীনতা নাকি মানব প্রেম, আমি কিন্তু মানে এটা আমার একদম ব্যক্তিগত মতামত, আমি বলবো মানব প্রেমিক হলে তবেই কিন্তু যথার্থ নারী স্বাধীনতাকে সম্মান জানানো যায়। কাজেই মাইকেল মানব প্রেমিক ছিলেন, সে কারণেই তিনি কিন্তু নারী স্বাধীনতারও অগ্রদূত হয়েছেন। হ্যাঁ, আমি কাকলির কাছে যাবো। আমি যে জায়গাটায় যেতে চাইছি, যে মধুসূদনের লেখার ভেতরে কি রক্ষণশীলতা কি ছিল, এবং একই সঙ্গে বলবো
তার লেখার ভেতরে মানব প্রেমকেই বেশি জাগ্রত বলে মনে হয়েছে না নারী স্বাধীনতা? নারীদের ব্যাপারে তার মতামত কি ছিল সেটা একেবারে প্রথম থেকে দেখা যেতে পারে। যখন তিনি হিন্দু স্কুলে পড়ছেন, তখন হিন্দু কলেজে পড়ার সময় কিন্তু সেটা 1842, ওনার জন্ম 1824, তার মানে তার বয়স তখন কত, 16 হবে, হ্যাঁ 16-17। ওই সময়ে হিন্দু কলেজে একটি নারী শিক্ষার উপরে একটি প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল, যেটার উপরে নাকি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তো তিনি সেই নারী শিক্ষার প্রয়োজন আছে কি নেই সেই প্রবন্ধ প্রতিযোগিতাতে তিনি স্বর্ণপদক পেয়েছেন ওই বয়সে, 16 বছর বয়সে। তো এর থেকে বোঝা যেতে, না ওখানে তো ইংরেজিতেই হতো, ওইখানে তো পড়াশোনা ইংরেজিতেই হতো। কিন্তু হিন্দু কলেজ তো এই যে এত অল্প বয়সে যে তার নারী শিক্ষা সম্পর্কে যে তার মতামত বা ধারণা, সেটা আমরা বুঝতে পারছি যে তার মানে একেবারে প্রথম থেকেই তার নারীদের প্রতি একটা সম্মান বোধ বা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার একটা মনোভাব সবসময় ছিল। এবং আরেকটি ঘটনা যেটা নাকি যে খ্রিস্টান ধর্ম কেন তিনি গ্রহণ করলেন, এটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে। কেউ কেউ বলেন যে তিনি সবসময় চাইতেন যেহেতু যে কবি হিসেবে তিনি ইংল্যান্ডের ম্যাগাজিনগুলোতে তার কবিতা প্রকাশিত হবে, তিনি প্রতিষ্ঠিত কবি হবেন, ইংল্যান্ডে যাওয়ার তার প্রচন্ড বাসনা ছিল, বিদেশে যাওয়ার একটা প্রচন্ড বাসনা ছিল তার মধ্যে। তো এই সবের জন্যই তিনি মূলত খ্রিস্টান হয়েছিলেন। আরো একটা প্রধান কারণ বলা হয় যে তার তখন 18 বছর বয়স, তার বাবা ওই সেই সময় রীতি অনুযায়ী তার বিবাহ স্থির করেন একটি গ্রাম্য বালিকা, একেবারে বালিকা, 9-10 বছরের বোধহয় মেয়েটি ছিল, তার সাথে বিবাহ স্থির করা হয়। কিন্তু মাইকেলের তিনি অলরেডি ইউরোপীয় সাহিত্য পাঠ করছেন, তার ইউরোপীয় সাহিত্য পড়ে তিনি সেখানকার নারীদের সম্পর্কে তার ধারণা জন্মেছে, সেখানকার নারীরা কিভাবে স্বাধীন ভাবনা চিন্তা করেন, কিভাবে নিজেদের মতামত প্রকাশ করেন। মানে শুধুমাত্র একটা আমাদের ভারতবর্ষের মেয়েরা তখন যেমন ছিল একটা জড়পুত্তলির মতন, সেরকম নয় ইউরোপীয় মেয়েরা, তারা অনেক স্বাধীন চেতা, তারা নিজেদেরকে মানুষ বলে ভাবে এবং মানুষের মতো তাদের মতামত প্রকাশ করে। এই ব্যাপারটা মাইকেলের মধ্যে সবসময় কাজ করতো যে নারীরাও মানুষ, তারাও তাদের মনোভাব স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার রাখে, এই ভাবনাটা তার মধ্যে ছিল। যার ফলে তিনি একটি গ্রাম্য বালিকা, যার নাকি নিজের সম্পর্কে কোনো ধারণাই নেই, যার নিজস্ব কোনো মতামত নেই, সেরকম একটি বালিকাকে বিয়ে করতে তিনি মোটেই রাজি ছিলেন না। এবং কি করে এই বিবাহ ঠেকানো যায়, তিনি তো বাবার বিরোধিতা করতে পারবেন না। তার ফলে কিন্তু তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে খ্রিস্টান ধর্মে, একেবারে রাতারাতি খ্রিস্টান ধর্মে তিনি দীক্ষিত হন। হ্যাঁ, এবং মধুসূদন থেকে তার নাম মাইকেল তারপর যুক্ত হয়। তো এই যে ব্যাপারটা, কিন্তু তিনি এইটা একটা হঠকারী সিদ্ধান্তই হয়তো ছিল, কেননা তিনি এই যে তিনি ভাবলেন যে বিয়ের থেকে তো বাঁচা যাবে, আর কেউ আমাকে হিন্দু মেয়ে দেবে না। তো সেইটার থেকে তিনি বাঁচলেন বটে, কিন্তু তিনি যেভাবে তার হিন্দু কলেজ থেকে বিতাড়িত হলেন, তার পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, এতটা বোধহয় তিনি ভাবতে পারেননি। তখনকার সমাজ তাকে যেভাবে একেবারে বিচ্ছিন্ন করে দিল সবকিছুর থেকে, এই খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর থেকে, এতটা বোধহয় তিনি ভাবেননি। সে যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এই যে দুটো বিষয়, যে নারী শিক্ষা প্রবন্ধতে স্বর্ণপদক লাভ এবং একজন গ্রাম্য বালিকাকে বিয়ে করবেন না বলে তিনি রাতারাতি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হলেন, এবং তার সবসময় স্বপ্ন ছিল যে তিনি কোনো নীলনয়না সুন্দরীকে তিনি তার প্রস্তাব দেবেন, বিবাহ প্রস্তাব দেবেন, এরকম একটা স্বপ্ন তিনি দেখতেন। তো পরবর্তী সময়ে কিন্তু তিনি খুশিও হয়েছিলেন যে তিনি যে দুজন নারীর সঙ্গ তিনি লাভ করেছিলেন, একজন তার বিবাহিতা পত্নী, আরেকজনের সাথে তার হেনরিয়েটার সাথে তার সেভাবে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। যাই হোক, দুজনে কিন্তু ছিলেন ইউরোপীয়। তো এই দিক থেকে তার একটা স্বপ্ন কিন্তু পূরণ হয়েছিল বলা যেতে পারে। তো ফলে তিনি নারীকে শুধু নারী হিসাবেই দেখতে চাননি, একজন মানুষ হিসাবেই প্রথমে দেখতে চেয়েছিলেন সেই একেবারে ছোটবেলা থেকে। আমি এখানে আরেকটু জুড়তে চাইছি এই প্রসঙ্গটা থেকে, যে মানে নারীদের নিয়ে যে তার চিন্তা ভাবনাটা মানে খুব কি বলা যায় স্বচ্ছ ছিল, যেটা বোঝা গেছে তার রচিত সাহিত্যের মধ্যে। এবার আমরা মানে উদাহরণ হিসেবে বলতে পারি প্রহসন, যেখানে একেই কি বলে সভ্যতা।
প্রহসন কিন্তু কখনোই চরিত্র নির্ভর নয়, একটা বিশেষ ঘটনা নির্ভর হয়। কিন্তু মাইকেলের রচনা গুণে যে এই প্রহসনের চরিত্রগুলো না মানে একটুখানি হলেও বিশ্লেষণ করা যায়, এবং সেখানে একেই কি বলে সভ্যতার প্রসঙ্গে বলা যায় যে এখানকার নারী চরিত্রগুলো খুব মানে বলা যেতে পারে এরা মানে অত্যন্ত বলিষ্ঠ। এবং এই মানে প্রহসনের যে নামটা একেই কি বলে সভ্যতা, এই শব্দটাই মানে এই পুরো প্রশ্নটাই কিন্তু তিনি একজন নারীর মুখেই দিয়েছিলেন, যেটা হচ্ছে প্রহসনের একেবারে শেষে, যে কিনা এই সমাজ ব্যবস্থার প্রতি সমস্ত আচার নিয়ম কানুনের প্রতি ব্যঙ্গ করে উচ্চারণ করেছিল যে একেই কি বলে সভ্যতা। তার মানে কি একজন নারীকে দিয়েই তিনি সেটা করালেন। আর বীরাঙ্গনা রচনার পেছনে তো আরোই বিশেষভাবে কাজ করেছিল যে আমাদের এই মানে প্রাচ্য দেশীয় যে নারীরা যারা বিভিন্ন ধরনের কাজগুলো যারা করেছেন সেগুলোকে সেভাবে কখনোই মানে সাহিত্যের মধ্যে আলোকিত করা হয়নি। তিনি বোধহয় এটাও একটা ভাবনা তার মধ্যে ছিল যে এই ক্যারেক্টার গুলো সত্যি যে বীরাঙ্গনা সুলভ আচরণ করেছে সেইটাকে আমি সকলের সামনে নিয়ে আসবো। সেখানে নিজে প্রচ্ছন্ন থাকবেন বলেই কিন্তু পত্রাকারে সেগুলোকে রচনা করেছিলেন। সর্বশেষ আলোচনার শেষ দিকে চলে এলাম আমরা, একদম সর্বশেষ একটা প্রশ্ন দুজনের কাছে রাখতে চাই, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে, মানুষের সামনে চলেও এসেছে, অবশ্যই মধুসূদনের এই দ্বিশত বর্ষতেই বিশেষ করে আসছে, সেটা হচ্ছে মধুসূদনকে নিয়ে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের যে বিশ্লেষণ, এই বিশ্লেষণে রবীন্দ্রনাথের একটা দিক আছে, উনি একটু পিছিয়েও এসেছেন আক্রমণ থেকে, এবং বঙ্কিমচন্দ্র তাদের যে সমালোচনা বা বিশ্লেষণ, আপনাদের মতে এটা কি সঠিক ছিল, না তারা সেটা করেছিলেন শুধু সামাজিক বাধ্যবাধকতা? আমি মানে বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গটা আগে আনছি, যে আমরা যদি ব্যক্তি বঙ্কিমকে আলোচনা করি তাহলে কিন্তু সবসময় বলা হয়েছে যে তিনি তার সাহিত্য সৃষ্টিতে অনেকটাই আধুনিকতা দেখিয়েছেন, কিন্তু ব্যক্তি বঙ্কিম বা তার মানসিকতার দিক থেকে তিনি কিন্তু রক্ষণশীল ছিলেন। এবং তার দুটি উপন্যাসের প্রসঙ্গ যদি আমরা আনি, বেশি না দরকার নেই, দুটো, যে যার মধ্যে একটা হচ্ছে বিষবৃক্ষ, যার মধ্যে কুন্দনন্দিনী মানে বিধবা বিবাহ হয়েছে এবং পরবর্তীকালে তাকে কিন্তু মানে আত্মহত্যা করে মরতে হলো, তো এই একটি উপন্যাস। আর আরেকটি উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল, সেখানেও যে রোহিণী যে বিধবা ছিল এবং প্রেমের কারণে হতে তো পারতো যে তার সত্যিকারের একটা সুখী জীবন সে পেতে পারতো, কিন্তু না, দেখা গেল একেও শেষ পর্যন্ত গুলির আঘাতে তাকে মানে মৃত্যুবরণ করতে হলো। তার মানে আমরা মানে এরকম একটা, শরৎচন্দ্র পরবর্তীকালে এটা বলেছিলেন যে বঙ্কিম কিন্তু রোহিণীকে অকারণে মারিয়া ফেলিলেন। তো এইভাবে মানে বোঝা যায় যে সাহিত্য স্রষ্টা যে বিষয়গুলো সাহিত্যে মানে তুলে ধরেন তার মধ্য দিয়ে কিন্তু তার মানসিকতাটা বোঝা যায়। কিন্তু হ্যাঁ, এটা তো সত্যি কথাই যে ভারতবর্ষে মানে উপন্যাস সৃষ্টির প্রধান পুরুষ বঙ্কিমচন্দ্র, সেই জায়গাটাতে তিনি কিন্তু একেবারেই আলাদা রয়েছেন। কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকের একটা নিজস্ব ধ্যান ধারণা থাকে, তার বাইরে তারা যেতে পারেন না। এবং বঙ্কিমচন্দ্রও কিন্তু মাইকেলের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু আবার কিছু কিছু জায়গায় ওই গণ্ডিবদ্ধতার মধ্যে রয়ে গেছেন, যেখানে তিনি মহাকবি হিসেবে কখনোই স্বীকার করেননি মাইকেলকে। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা যাহাদিগকে মহাকবি বলি সেই আসনে আমরা তাহাকে বসাইতে পারি না। কিন্তু আবার ওই যে বলা হয় যে যারা যথার্থ প্রাজ্ঞ মানুষ তারা তাদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সেগুলোকে প্রকাশ করেন। মাইকেলের মৃত্যুর পর স্মরণ সভায় বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছিলেন যে আমাদের সাহিত্যের উন্নতি নিয়ে আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সে দিনে দিনে সামনের দিকে এগিয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে মাইকেলের মৃত্যুর পর আজকের বাঙালি কিন্তু অশ্রুমোচন করছে। তার মানে কি, অকপটে একজন যথার্থ মানে মানবের মতন একজন ব্যক্তি তিনি চলে গেলেন, তার জন্য সকলে চোখের জল ফেলছে। সেখানে কিন্তু ধর্ম বা তার চিন্তা চেতনা সেগুলো কখনোই অন্তরায় হয়নি। সবশেষে আরো একটা কথা বলেছিলেন, এটা আমার মানে শোনানোর ইচ্ছে হচ্ছে, মানে মুখস্থ থাকে না বলে আমি সেখানে বলছি যে কি সুন্দর করে বলেছেন যে কাল প্রসন্ন, ইউরোপ সহায়, সুপবন বহিতেছে, জাতীয় পতাকা উড়াইয়া দাও,
তাহাতে নাম লেখো শ্রী মধুসূদন। মানে এই যে তিনি যে কথাটা বললেন অল্প কথায় তার ব্যক্তিটা এত বিশাল যে আমরা সেই পতাকা উড়িয়ে দেব যে পতাকায় মধুসূদনের নাম লেখা থাকবে, এবং সেই পতাকা বহন করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার তো মনে হয় যে এর থেকে বড় প্রশংসা বা স্বীকৃতি আর কিছু হতে পারে না। এবারে রবীন্দ্রনাথের প্রসঙ্গ, সেটা কাকলি বলবে। রবীন্দ্রনাথের প্রসঙ্গটা আমার যেটা মনে হয় যে এখানেও বোধহয় ওই কথাটা মানে ধরা পড়ে যে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা চেতনারও পরিবর্তন হয়। তাহলে 20 বছর বয়সে যে চিন্তা আমাদের থাকে 40 বছর বয়সে সেই চিন্তা থাকে না, আর সেটা পাল্টে যায়, তার মধ্যে গভীর পরিণতি আসে। হয়তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপরে কি বলো? এই জায়গায় আসার আগে আমি একটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই। রবীন্দ্রনাথের প্রাথমিকভাবে আমাদের মধুসূদনের যে সমালোচনা, সেটা কি রবীন্দ্রনাথ লাইমলাইটে আসার জন্যই করেছিলেন? এইটা অনেকটাই মনে হয় সত্য বলতে পারি আমরা এই কারণে, কারণ এটা যখন প্রথম সমালোচনাটা বেরোয়, এটা তখন ওই ঠাকুরবাড়ির থেকে ভারতী পত্রিকা বেরোনো শুরু হয়েছে। ভারতী পত্রিকাতে প্রথম মেঘনাদ বধ কাব্যের সমালোচনা ধারাবাহিক ভাবে বের করা হয়, বেশ কয়েকটি সংখ্যা জুড়ে, 6টি সংখ্যা খুব সম্ভব বেরোয়। তো সেই সময় রবীন্দ্রনাথের বয়স কত? তখন সদ্য মারা গেছেন মাইকেল মধুসূদন, 1873-এ মারা গেছেন, আর এই লেখাটি তিনি লিখেছেন 1877-এ। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের বয়স তখন 16 বছর। হ্যাঁ, তো 16 বছরের একটি ছেলে, একটি বালককে বলবো আমি, তো সেই সময়ে তার আশপাশে যা তিনি দেখছে, বঙ্গদর্শন বেরোচ্ছে তখন, তো এই সমস্ত তখন যে পত্রিকাগুলো ছিল সেগুলোতেও কিন্তু এই সেই সময় প্রচলিত একটি প্রধান কাব্য, তাকে ধরে তার সমালোচনা করা, এগুলোতেই কিন্তু সেই সময় পত্রিকাগুলো কাটতি, যে আমরা সহজ ভাষায় বলতে গেলে কাটতি বাড়ানোর একটা উপায় ছিল। তো তিনি দেখলেন যে সেই সময়ে তিনি যখন কলম হাতে নিলেন, যে মেঘনাদ বধ কাব্য তখন সব থেকে আলোচিত বিষয়, তো এটাকে ধরে যদি আমি এগোই তাহলে আমার পত্রিকার কাটতি বাড়বে। হ্যাঁ, এটা একটা ব্যাপার ছিল। আর তিনি এটা আপনি যেটা বললেন লাইমলাইটে আসার ব্যাপার, এটা তো পরোক্ষভাবে থেকেই যাচ্ছে তার মধ্যে। তো ফলে তিনি, এবং আমরা যা দেখতে পাই যে এই মধুসূদন মেঘনাদ বধ কাব্যকে নিয়ে যে আলোচনাটা তিনি সেই সময় লিখেছেন, খুবই রুক্ষ ভাষা ব্যবহার করেছেন, তার মধ্যে নকল নবিশ থেকে শুরু করে নানা রকমের বিশেষণ ব্যবহার করেছেন। তো যেগুলোর জন্য নাকি তিনি ভীষণভাবে পরবর্তী সময়ে যখন তিনি মেঘনাদ বধ কাব্য আবার পাঠ করলেন, যখন তার বয়সের পরিণতি হয়েছে, তখন তিনি দেখলেন যে এগুলো কি লিখেছি আমি, যে কারণে তিনি নিজেকে কিন্তু এই তিনি বারবার বলেছেন যে সেটা সেই সময় ছিল যে সাড়ম্বর কৃত্রিমতা বা উদ্ধত অভিনয়, এই ধরনের শব্দ তিনি নিজের লেখা সম্পর্কে ব্যবহার করেছেন, যে এগুলো আমার বলা মোটেই উচিত হয়নি, এ কথা তিনি বারে বারে স্বীকার করেছেন। তো ফলে এটা একটা ছেলে মানুষই বলেই আমরা ধরে নিতে পারি আর কি। আর বঙ্কিমচন্দ্রের কথা যেটা অলকা বলছিল, এটা তো একদম যে সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও বঙ্কিমচন্দ্র কিন্তু মধুসূদনকে যথেষ্ট শ্রদ্ধা করতেন একজন কবি হিসাবে, এবং যে কারণে আমরা তার কপালকুণ্ডলা উপন্যাসটি যখন দেখি, এই উপন্যাসের বিভিন্ন পরিচ্ছেদের শুরুতে তিনি অনেক বিভিন্ন কবির কাব্যাংশ তিনি উদ্ধৃত করেছেন। এখানে বায়রন আছেন, শেক্সপিয়ার আছেন, কালিদাস আছেন, সেইখানে তিনি সমসাময়িক একজন মাত্র কবিকে স্থান দিয়েছেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন, এবং আর সবাই কিন্তু ততদিনে প্রয়াত, একমাত্র সমসাময়িক একজন কবি, এবং শুধু স্থান দিয়েছেন তাই নয়, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা থেকে মানে সর্বমোট তিনি মাইকেল মধুসূদন থেকে 5টি উদ্ধৃতি দিয়েছেন এই কপালকুণ্ডলা উপন্যাসের বিভিন্ন পরিচ্ছেদের শুরুতে। তো এর থেকে বোঝা যায় যে তিনি মাইকেল মধুসূদন দত্তকে কতটা শ্রদ্ধার চোখে দেখতেন। তো ফলে তিনি মহাকবি হিসাবে স্বীকৃতি না দিলেও তার যথেষ্ট শ্রদ্ধা ছিল তার প্রতি, এটা কিন্তু প্রমাণিত। একদম আজকের দিনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানানোর আগে আপনাদের কাছ থেকে এক লাইনের একটা করে উত্তর চাই। এটা হচ্ছে, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে মধুসূদন যদি জীবিত থাকতেন এবং মেঘনাদ বধ কাব্য যদি আগে না লেখা হতো, এই মুহূর্তে লেখা যদি উনি তার এই মেঘনাদ বধ কাব্য যদি প্রকাশিত হতো,
বা প্রকাশিত হওয়ার মতো জায়গায় থাকতো কিনা, মেঘনাদ বধ কাব্য কি অবস্থায় দাঁড়াতো, কতটুকু সমালোচনা হতো, একেবারে এক লাইনে। দেখুন, এক লাইনে তো এটা বলা যাবে না। তার কারণটা হচ্ছে যে মানে সাহিত্যের সঙ্গে সময়কালের একটা মানে নিবিড় সম্পর্ক রয়েছে। আর আজকাল তো আবার মানে তার সঙ্গে ধর্ম জুড়ে গেছে। ধর্ম, প্রশাসনিক ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র কাদের হাতে, সেই তাদের মানসিকতা, তাদের আদর্শ, এই সব কিছু এসে জুড়ে গেছে। যদিও সাহিত্যের ক্ষেত্রে এটা কখনোই কাম্য নয়। সাহিত্য তার নিজস্ব গতিপথ ধরে এগিয়ে যাবে, পাঠক সিদ্ধান্ত নেবেন সেটা তারা গ্রহণ করবেন কি করবেন না, এটাই কাম্য ছিল। এবং যে সময়ে মেঘনাদ বধ রচিত হয়েছিল সেই সময়েও কিন্তু সমালোচনা হয়েছে, কিন্তু ব্যান করা হয়নি। হ্যাঁ, সেটা আমরা কোথাও শুনিনি, বা এরকম কোনো দাবি হয়েছে বলেও আমরা জানি না। আজকের চারপাশের পরিস্থিতি দেখে মানে আমার তো মনে হয় মেঘনাদ বধ প্রথমেই ব্যান হয়ে যেত, এবং কবির যদি জেল হতো বা কবির জন্য যদি কোনো হুলিয়া জারি হতো যে তাকে দেখতে পেলেই গুলি করে মারা হবে, আমি অন্তত অবাক হতাম না। না, একেবারে সহমত আমি অলকার সাথে। কিন্তু যারা সত্যিকারের সাহিত্য স্রষ্টা তারা কোনো সময় ভয় পেয়ে সাহিত্য সৃষ্টি করেন না, যে কারণে আমরা এই যুগে দাঁড়িয়েও দেখছি যে অনেকে কিন্তু বলিষ্ঠভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন এবং সৎ সাহিত্য সৃষ্টি করতে গিয়ে প্রাণও দিচ্ছেন। এরকম উদাহরণ তুলে লাভ নেই, আমরা সবাই কম বেশি জানি, নাম দেশে বিদেশে ঘটনাগুলো ঘটছে যে সাহিত্যের সপক্ষে কথা বলতে গিয়ে অনেকে প্রাণ দিচ্ছেন। তো জানি না সেরকম আরেকটি ঘটনা তৈরি হতো কিনা যদি মাইকেল মধুসূদন দত্ত আজকের যুগে দাঁড়িয়ে এই চেষ্টাটা করতেন। কিন্তু আমার মনে হয় তিনি যে ধরনের মানে সবকিছু সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার চিন্তা ভাবনা সম্পর্কে সবকিছুতে তিনি যেরকম বলিষ্ঠ এবং বেহিসাবি ছিলেন, তাতে তিনি ভয় পেতেন বলে অন্তত আমার মনে হয় না। আমরা এখানে শেষ করছি আজকে অনুষ্ঠান। তার আগে শেষ প্রশ্নটা নিয়ে কথাটা বললাম এই কারণে, কারণ আমাদের মাথায় যেমন সলমান রুশদিও যেমন ছিলেন, পাশাপাশি তসলিমা নাসরিনও ছিলেন। একে সামনে রেখেই আমাদের এই প্রশ্নটা ছিল। যাই হোক, অসাধারণ ভাবে শেষ করলেন অলকানন্দা চৌধুরী এবং কাকুলি গাঙ্গুলী। আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা মাইকেল মধুসূদন দত্তকে আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।